আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা আছি এখন অস্ট্রেলিয়ার সিডনিতে। আর সিডনি হলো অস্ট্রেলিয়ার একটি বিখ্যাত এবং বিশাল স্টেট, নিউ সাউথ ওয়েলসের রাজধানী। বাংলাদেশ থেকে 14 ঘন্টার প্লেন জার্নি ও 8 ঘন্টার ট্রানজিট শেষ করে আমরা পৌঁছালাম অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার সিডনিতে নেমে আমরা সুন্দরভাবে আমাদের ইমিগ্রেশন শেষ করি। আলহামদুলিল্লাহ, আমরা সাকসেসফুলি অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন ক্রস করছি। অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন আমাদেরকে কিচ্ছু জিজ্ঞাসা করে নাই, বরং আমাদের ওয়েলকাম করছে, বলছে হ্যালো স্যার। অস্ট্রেলিয়ার মাটিতে পা দিয়ে আমরা যেটা বুঝতে পারলাম, এখানে কোনো প্রকার এয়ার পলিউশন নেই। আপনি যদি অস্ট্রেলিয়াতে আসতে চান তবে অবশ্যই আপনার আগে থেকে জানতে হবে আপনি অস্ট্রেলিয়াতে কি কি আনতে পারবেন আপনার ব্যাগে করে, অথবা কি কি আনতে হলে আগে থেকে আপনাকে অ্যারাইভাল ফর্মে ডিক্লিয়ারেশন দিতে হবে। প্রথম দিন সিডনিতে পৌঁছে আমরা আমাদের রিলেটিভ রাস্তি ভাইয়ের বাসায় বিশ্রাম করি এবং পরের দিন থেকে আমরা শুরু করি আমাদের ভ্রমণ। দিনের শুরুতেই আমরা কিংস গ্রোভ থেকে সিডনির মেইন সিটির দিকে যাই অপেরা হাউস দেখার জন্য। অস্ট্রেলিয়ার অধিকাংশ মানুষই ট্রাফিক রুলস ভঙ্গ করে না। রাস্তা পারাপার হতে হলেও তারা সিগন্যালের জন্য অপেক্ষা করে, আর কেউ যদি রুলস অমান্য করে তাহলে তাকে গুনতে হয় মোটা অঙ্কের ফাইন, যার ফলে এই দেশে দুর্ঘটনার হার খুবই কম এবং ট্রাফিক জ্যামের সমস্যা নেই বললেই চলে। এখানে আসলে যে কোনো জায়গায় চাইলে আপনি পার্কিং করতে পারবেন না। এখানে পার্কিং করতে হলে আপনাকে পেইড ভার্সনে আপনার কার্ডে পেমেন্ট করে ওখানে পার্কিং করতে হবে। আমরা আমাদের আরেকজন রিলেটিভ অমি ভাইয়ের অফিসের সামনে গাড়ি পার্কিং করি, যার ফলে $80 পার্কিংটা আমরা ফ্রিতেই পেয়েছিলাম। এরপর আমরা অমি ভাইয়ের সাথে তার অফিসের ভিতর থেকে লিফটে করে 2 ফ্লোর নিচে নেমে অপেরা হাউসের দিকে হাঁটতে থাকি। আমি আসলে এত বড় ক্রুজ আগে কখনো দেখি নাই, যে ক্রুজটা পিছনে যদি দেখা যায় বাংলাদেশে এই টাইপের ক্রুজ থাকে না, আমি প্রথম দেখলাম। আর তার পাশে হলো হারবার ব্রিজ। আমরা ওদিকে যাব, আমরা ওখানে এই পাশটাতে আছে অপেরা হাউস। অপেরা হাউসের দিকে আমরা যাব ইনশাল্লাহ। এখন 2007 সালে ইউনেস্কো অপেরা হাউসকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে। অপেরা হাউসের এক পাশে যেমন রয়েছে সবুজে ঘেরা মনোরম পার্ক, ঠিক তার অন্যদিকে রয়েছে ইটকাট পাথরে ঘেরা এক ব্যস্ততম শহর। মূলত এটা একটা ফেরিঘাট। এইখান থেকে এই যে ফেরিগুলো দেখা যাচ্ছে, এই ফেরিঘাট থেকেই অস্ট্রেলিয়ার বিভিন্ন সমুদ্র সৈকতে পর্যটকরা ঘুরতে যায়। এছাড়াও এখানে রয়েছে বিশাল বিশাল ক্রুজ। যেহেতু অস্ট্রেলিয়ার অপেরা হাউসটা এখানে, পাশাপাশি হারবার ব্রিজটা এখানে, যেই অস্ট্রেলিয়াতে আসে প্রথমে সে এইখানটাতে ঘুরতে আসে। এই জায়গাটা যেহেতু অস্ট্রেলিয়ার একটা আইকনিক জায়গা, এই জায়গাটা একই সাথে কমার্শিয়াল এবং পর্যটন এরিয়া হওয়ার কারণে এখানে সবসময় প্রচুর পরিমাণের মানুষের ভিড় থাকে। এই যে ডিজাইনটা করা, এর শিল্পটা করা হলো একটা স্বতন্ত্র নৌকার পালের মতো। অস্ট্রেলিয়ার আইকনিক হিসেবে এই সিডনি অপেরা হাউসটাই সব জায়গায় দেখানো। আমরা ওয়ার্ল্ডে অস্ট্রেলিয়া বলতে যেই জায়গায় অস্ট্রেলিয়ার ছবি দেখি বা ভিডিও দেখি, আগেই অপেরা হাউসটা আসে। অপেরা হাউস ঘুরে আমরা সিদ্ধান্ত নেই ফেরিতে করে ম্যানলি বিচে যাব। আমরা এখন হারবার ব্রিজের নিচ থেকে যে নদীটা বয়ে গেছে আর কি, সমুদ্রের কিনারা, এখান থেকে আমরা ফেরিতে করে যাব। আর এই ফেরিতে যাওয়ার জন্য এখান থেকে টিকিট নিতে হয়। আর টিকিটটা কি মূলত এখানে কার্ড বানাতে হয়। আমরা যেমন ঢাকা মেট্রোর জন্য কার্ড বানাই, ব্যালেন্স ঢুকায়, ঠিক তেমনই একটা কার্ড বানানো লাগে। কার্ডে ব্যালেন্স থাকলে আপনি পাবলিক ট্রান্সপোর্টে চড়তে পারবেন, ফেরিতে, বাসে, ট্রেনে। ফেরিতে উঠেই আমরা একদম উপরের দিকে চলে যাই সৌন্দর্য উপভোগ করার জন্য। ম্যানলি বিচে যাওয়া এবং আসার জন্য আমাদের জনপ্রতি অস্ট্রেলিয়ান $6 করে টিকিট কাটতে হয়েছিল। এই ফেরিতে যাওয়ার সময় আপনি একদম কাছ থেকেই দেখতে পারবেন হারবার ব্রিজ। শহরের ভিউটাও এখান থেকে বেশ চমৎকার উপভোগ করা যায়। মোটামুটি বেশ ভালো গতিতেই চলছিল ফেরিটা। দূরে কিছু কিছু দ্বীপ দেখা যাচ্ছিল এবং সেখানে সুন্দর সুন্দর কিছু লাইট হাউস ছিল। এরকম নৌকা সম্ভবত আমরা শুধু সিনেমাতেই দেখতে পাই। অল্প সময়ের মধ্যেই আমরা ম্যানলি বিচের কাছাকাছি চলে আসি এবং ম্যানলি বিচের দুই পাশের দৃশ্যগুলো ছিল একদম চোখে লাগার মতো।
20 মিনিটের মধ্যেই আমরা চলে আসি ম্যানলি বিচ। আমরা ফেরি থেকে নেমে পৌঁছে গেলাম ম্যানলিতে। এখানটাতে আসতে আমাদের প্রায় 15-20 মিনিটের মতো সময় লেগেছে। এখানে বেশিরভাগ অস্ট্রেলিয়ার ধনীরা বসবাস করে। এখানে থাকার খরচ খুবই ব্যয়বহুল। সহজভাবে বলা যায় ম্যানলি শহরের ভেতরে রয়েছে ছোট্ট একটা সমুদ্র সৈকত। আমরা এখন যে বিচটাতে হাঁটতেছি এটার নাম ম্যানলি বিচ এবং এই শহরটাও খুব সুন্দর। আমরা আপাতত সমুদ্র পাড়ে কিছুক্ষণ হাঁটবো, তারপর ইনশাল্লাহ শহরের ভিতরের দিকে যাব। ম্যানলি সিটি খুবই শান্তশিষ্ট এবং শহরের কোলাহল থেকে একদমই দূরে। ম্যানলি বিচে কিছুক্ষণ সময় কাটিয়েই আমরা আবার অপেরা হাউসের দিকে ফিরে যাই। আমরা ফেরিতে করে ম্যানলি থেকে আসলাম। এখন আমরা এমন একটি জায়গায় যাব যে জায়গাটি থেকে অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে। জায়গাটির নাম লাপারুস। অপেরা হাউস থেকে গাড়িতে করে লাপারুস যেতে আমাদের সময় লাগে প্রায় 30 থেকে 40 মিনিট। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম লাপারুস। লাইট জ্বলতেছে, ওইটা একটা ছোট্ট একটা আইল্যান্ড, একটা দ্বীপ। অর্থাৎ অস্ট্রেলিয়া যখন আবিষ্কার করে ক্যাপ্টেন কুক, উনি প্রথম ওই দ্বীপটা এসেছিলেন। ওই দ্বীপে আসার পরে পরবর্তীতে উনি দেখেন যে এখানে বড় একটা দ্বীপ, এখানে মানুষজন আছে। পরবর্তীতে অস্ট্রেলিয়া আবিষ্কার হয় বিভিন্ন ধাপে ধাপে আর কি। আর মিশন ইম্পসিবল যে সিনেমাটা, ওইটার শ্যুট হয়েছিল এইখানে। সালাম আলাইকুম দর্শক, আমরা সিডনিতে আজকে দ্বিতীয় দিন। আমরা গতকালকে রাতে এসে আমরা আর কোথাও ঘুরতে বের হইনি। আমরা কিছু মার্কেটিং করে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালে বের হয়েছি, আমরা যাব বন্ডাই বিচে। পাশাপাশি আমরা চেষ্টা করব অপেরা হাউসের সামনে আমরা একটা চান্দাবাই করার চেষ্টা করব। তো চলুন আমাদের সাথে। আমরা প্রথমেই গাড়িতে করে অপেরা হাউসের সামনে যাই। এরপর চান্দা ভাইয়ের একটি রিলস শুটিং শেষ করে আমরা অমি ভাইয়ের সাথে রওনা দেই ওয়াটসন বে দেখার জন্য। জায়গাটার নাম সিডনি হারবার ন্যাশনাল পার্ক। এখান থেকে উপরের দিকে উঠলে ওয়াটসন বে দেখা যায়। আমরা এখন অবস্থান করছি বন্ডাই বিচের পাশেই ওয়াটসন্স বে। এই জায়গাটা এত সুন্দর, তো দেখেন এখানে সমুদ্রের ঢেউ এবং এই যে পাথরের আরো বেশি সুন্দর লাগতেছে এই কারণে যে এইখানে যে বড় বড় পাথর আছে, এই পাথরের উপরে যখন সমুদ্রের পানি জল রাশিটা আছড়ে পড়ে তখন যে একটা ফেনা রাশি তৈরি হয় সবুজ আকারের, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে এই পাথরগুলোর সাথে এই পানিটা। যে সিডনির যে মেইন সিটি, সিডনির মেইন সিটিটা কিন্তু এখান থেকে দেখা যায়। ওই যে এখান থেকে সিডনির দূরত্ব প্রায় 20 কিলোমিটার। এর ডান পাশে রয়েছে হারবার ন্যাশনাল পার্ক। এই জায়গাটা এতটাই কালারফুল ছিল যে মনে হচ্ছিল কোনো অ্যানিমেশন মুভির দৃশ্য আমার চোখের সামনে ভাসছে। যেমনটা আপনারা ভিডিওর মধ্যে দেখছেন, এর থেকেও বেশি সুন্দর ছিল এই জায়গাটা। এখানে প্রচুর পরিমাণের ফিশিং বোট থাকে এবং দৃশ্যটা দেখতে প্রায় হলিউড মুভির মতো। আমরা ওয়াটসন বের পাশে যে পার্কটা ছিল এবং বিচ ছিল, এখান থেকে আমরা এখন রওনা দিব বন্ডাই বিচের দিকে। এখান থেকে মাত্র 6 কিলোমিটার দূরে গেলেই বন্ডাই বিচ। 10 মিনিটের মধ্যে আমরা চলে আসি সেখানে। আমার কাছে এই যে বন্ডাই বিচ, এই বন্ডাই বিচটা দেখতে লাগতেছে, আমি টিভিতে দেখছি যদিও, তুরস্কের মতো, ইস্তাম্বুলের মতো। কারণ এই যে দেখেন পিছনের যে এরিয়াগুলো প্রায় ইস্তাম্বুলের মতো দেখতে। এবং এইখানে এইটারে আমরা কি বলি জানেন বাংলায়? নাগরদোলা না, চরকা, চরকি। সন্ধ্যা নেমে আসার কারণে আমরা সমুদ্র সৈকতে নামিনি, বরঞ্চ দূর থেকেই আমরা উপভোগ করছিলাম সন্ধ্যা নামার দৃশ্যটা। আমরা এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটার নাম হলো ক্লো ভ্যালি। এই জায়গাতে এত পরিমাণ ঢেউ, আর ঢেউ এত সুন্দর
কল্পনা করা যায় না। বন্ডাই বিচ থেকে 4 কিলোমিটার দূরে গিয়েই আমরা এই ভয়ানক সুন্দর জায়গাটা পেয়েছি, যার নাম ক্লো ভ্যালি। এখান থেকে আমরা আজকের দিনের মতো ভ্রমণ শেষ করে আবার সিডনি ফিরে যাই। পরের দিন সকালেই আমরা রওনা দিই একটি গ্রামের উদ্দেশ্যে, কারণ আমাদের ইচ্ছা ছিল অস্ট্রেলিয়ার প্রত্যন্ত গ্রামের দৃশ্য উপভোগ করার। কিছুক্ষণের মধ্যেই শহরের রাস্তা ছেড়ে আমরা পাহাড়ি এলাকার রাস্তায় পৌঁছাই। যে কোনো গন্তব্যের চেয়ে আমাদের কাছে জার্নিটা বেশি উপভোগ্য মনে হয়। এখানে দুই পাশে পাহাড় কেটে রাস্তা তৈরি করা এবং মাঝে মাঝে কিছু জায়গায় ছোট ছোট নদী দেখা যায়। যাওয়ার সময় এই পথে এবং আসার সময় ওই ব্রিজের উপর দিয়ে আসতে হয়। আমরা একটি পার্শ্ব রাস্তা ধরে গ্রামের পথে ঢুকে যাই। গ্রামের দুই পাশে রয়েছে আবাদি জমি এবং বিভিন্ন রকমের পশুর ফার্ম। আমরা যাত্রাপথে একটা সুন্দর একটা জায়গায় দাঁড়াইলাম। এই জায়গাটার নাম এই যে খুব সম্ভবত আলুখা, হ্যাঁ, কোনো একটা নাম আর কি। তো এই জায়গাটা এত সুন্দর, এটা দেখে আমরা একটা ছবি তুলতে দাঁড়ালাম। গ্রামীণ এরিয়া, এখানে একটা ফলের বাগান আছে রাস্তার ওপারে। যদি এটা সৌদি আরব হইতো তাহলে আমরা অবশ্যই এই ফলের বাগানটায় আমরা ঢুকতাম, কারণ সৌদি আরবে কোনো ফলের বাগানে ঢুকলেই যে কফিল আছে, কফিল মানে মালিকরা খুব আপ্যায়ন করে, কিন্তু এইখানে আসলে এই বিধর্মীর দেশে আসলে তারা কি আপ্যায়ন করবে না কি করবে না মাইর দেবে, এর জন্য আর ওদিক গেলাম না। একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম এবং পেট্রোল পাম্পে দাঁড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে একটু হালকা হওয়া। আমরা হালকা হয়ে আবার রওনা দেবো, কিন্তু এখানে দাঁড়াতেই ওই পাশে কিছু দৃশ্য দেখলাম, দেখি আমরা একটু ওই দিকটাতে যাবো। আসেন, একটু সাবধানে যেতে হবে আমাদের, কারণ মাঠের এরিয়াতে ঢোকা যাবে না মেবি, বুঝছেন? ঢুকতে পারলে ভালো হইতো, কিন্তু প্রাইভেট প্রপার্টি, এখানে জানি না কে কোন জায়গা থেকে কোন সময়। সরি ঢোকা ধরলাম, ঠিক তখনই গাড়িতে একজন বিদেশি মহিলা এসে বলল কি, হোয়াট আর ইউ ডুইং মাই প্রপার্টি। কি করো, এটা আমার প্রপার্টি। অর্থাৎ এখানে কিন্তু যে কোনো কারো প্রপার্টিতে আপনি ঢুকতে পারবেন না, সে সরাসরি বলবে এটা আমার প্রপার্টি। না, এই সুন্দর একটা পাখি, মেকাও মেকাও মেকাও, কুইক 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 কুইক, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, ওরে সুন্দর পাখি, বাবু একটু জুম কর। হ্যাঁ, হোয়াট আর ইউ ডুইং মাই প্রপার্টি। আমরা সরি বলছি বিদে এক কথায় উনি হয়ে গেছেন। অস্ট্রেলিয়ার প্রত্যেকটা পেট্রোল পাম্পেই এই রকমের স্ন্যাক্স বক্স পাওয়া যায়। এটাকে বলে HSP, হালাল স্ন্যাক প্যাক। দুপুরে এটাই খেয়ে আমরা আবারও রওনা হই গ্রামের দিকে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আমরা অবশেষে সেই জায়গাটাতে এসে পৌঁছাইলাম যে জায়গাতে আমরা আসতে চেয়েছি। এখানে পিছনে অস্ট্রেলিয়ান গরু আছে। মজার ব্যাপার, এইগুলো কিন্তু এই দেশের দেশি গরু। হ্যাঁ, আমরা বেশিক্ষণ এখানে ফুটেজ নিব না, ভিডিও করব না, আমরা কিছু ছবি তুলবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইরকম একটা জায়গায় যে মহান আল্লাহ পাক আনছে, এর জন্য লাখ লাখ শুকরিয়া আল্লাহ পাকের কাছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আরো ভালো ভালো জায়গায় যাওয়ার তৌফিক দান করুক, আমিন। সিডনি থেকে আমরা যে গ্রাম সাইডে আসতে চেয়েছিলাম, তার গন্তব্যস্থল এখানেই সমাপ্তি। আজকে আমরা যাব সিডনির পাশের একটি শহরে, এবং সুন্দর একটি শহর, নাম উলঙ্গং। আমরা আজকে সিডনিতে প্রায় 4 দিন। তো সিডনি আমরা এখনো পুরো কভার করতে পারি নাই, কারণ ম্যাক্সিমাম সময় আমরা দুপুর 2টা 1টা 12টা এরকম সময় আমরা বেরোচ্ছি, কারণ আসলে আমাদের মাশাআল্লাহ ভালো ঘুম হচ্ছে। আজকেও 12টা ক্রস হয়েছে, তো এর জন্য আর কি দিনের পুরোটা আমরা করতে পারি না, ইউটিলাইজ করতে পারতেছি না। তারপরেও চেষ্টা করতেছি যে যত কম সময় আর কি বেশি ঘোরা যায়। চলুন আমাদের সাথে আজকে যাব উলঙ্গং। সিডনির দক্ষিণেই অবস্থিত উলঙ্গং সিটি সিডনি থেকে প্রায় 80 থেকে 85 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা জার্নি শেষ করে আমরা উলঙ্গং সিটিতে পৌঁছাই। এই সিটিতে ঢুকেই একটি মজার দৃশ্য আমাদের চোখে পড়ে, আর সেটা হলো এই জং পড়া টিনের ঘরটি। এরপর আমরা সিটির পাশেই সমুদ্র সৈকতে গাড়ি পার্কিং করে সেখানে দৃশ্যগুলো উপভোগ করা শুরু করি। সমুদ্রের এই ভয়ানক ঢেউয়ের মধ্যে একজন মানুষ সার্ফিং করতে নামছিল। তার এই সাহস দেখে আসলে অনেকটা অবাক হয়েছিলাম।
এখানে এসে আমরা আমাদের বাংলাদেশি একজন ভাই এবং রাকিব ভাইয়ের বন্ধু, আমার বড় ভাই, ওনার সাথে দেখা অনেক দিন পর, প্রায় 10 বছর পরে আলহামদুলিল্লাহ আমরা কিছু সময় কাটাই। দেখা যাচ্ছে কয়েকটা মোটর আছে, হ্যাঁ, ওই দিকে ঘুরানো, সম্ভবত এগুলা যা শুধুমাত্র শো হিসেবে ব্যবহার হয়। মাশাআল্লাহ, এত সুন্দর একটা পরিবেশ যে এখানে যদি কেউ বসে থাকে, তার মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে। এরপর আমরা রিয়াদ ভাইকে বিদায় দিয়ে আবারও সামনের দিকে চলতে শুরু করি। সমুদ্র সৈকতের পাশেই ছিল একটা ভিউ পয়েন্ট। প্রিয় দর্শক, আমরা এখন উলঙ্গং শহরের এমন একটা জায়গায় পৌঁছেছি, এই জায়গা থেকে উলঙ্গন শহরটা পুরোপুরি দেখা যায়। আমরা একটা ভিউ পয়েন্টে আসছি আর কি, অনেক উচ্চতম জায়গা। আসেন, এই ক্যামেরাম্যান জলদি জলদি জলদি। ওয়াও ওয়াও, আগে কি সুন্দর দিন। ওয়াও ওয়াও ওয়াও, ওই যে ট্রেন 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 ট্রেন, একটু জুম, ওই যে ট্রেন সাপের মতো যায়। কিছু দূর গাড়ি চালিয়েই আমরা অন্য একটি ভিউ পয়েন্টে গিয়ে পৌঁছাই। ভিউ পয়েন্টে আসছি, এখান থেকেও পুরো সমুদ্র দেখা যায়। এটা প্যাসিফিক ওশান। স্পেশালি এখানে পাখিগুলো, এইখানে না ওরা কাউরে ভয় পায় না, কারণ কি ওরা সবাই বিশ্বাস করে। এই জন্য বিশ্বাস করে যে মানুষ ওদেরকে মারবে না, ওদেরকে খাইতে দেবে। আমরা মনে হয় আমাদের কাছ থেকে আমাদের যে ওয়াইল্ড যে টিয়া পাখিগুলো, এদেরকে আমরা এত কাছে পাই না, একদম কাছে। এই যে সাদা কাউয়া, হ্যাঁ, এরা মানুষের কাছাকাছিই থাকে, কারণ এরা বিশ্বাস করে যে মানুষ আমাদের গায়ে হাত দেবে না। এরপর আমরা চলে এলাম সি ক্লিফ ব্রিজ। এই ব্রিজের এক পাশেই রয়েছে পাহাড়, অন্য পাশে রয়েছে সমুদ্র। সমুদ্রের উপর দিয়েই এই ব্রিজটি তৈরি করা। এই জায়গাটা মানে খুবই সুন্দর। এখানেই আমরা এই দিনের মতো ভ্রমণ শেষ করে আবারও সিডনি ফিরে যাই। দর্শক, এই পর্যায়ে আমরা যাব ব্লু মাউন্টেনে সিডনি থেকে। আর ব্লু মাউন্টেনে বিভিন্ন রাইড আছে, ওই রাইডগুলো আমরা শেয়ার করব, যেমন কেবল কার, এছাড়াও ঝর্ণা আছে, ঝর্ণা আমরা দেখতে যাব। আমাদের সাথেই থাকুন। অস্ট্রেলিয়ার প্রতিটি বাড়ির সামনেই আমরা এরকম কিছু না কিছু ফল গাছ দেখতে পেয়েছিলাম। দর্শক, আমি দেখছেন কত সুন্দর সুন্দর বাড়ির সামনে থেকে হেঁটে যাচ্ছি। এখানে একটা বিষয় কি, প্রতিটি বাড়ির সামনেই কিছু না কিছু ফলের গাছ থাকে। যেমন আমি একটি বাড়ি দেখাবো এখন, এই বাড়িটার সামনেও আছে। আর এই বাড়িটা দেখেন, এই বাড়িটার সামনে কমলা গাছ আছে, দেখেন। সিডনি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে রয়েছে এই ব্লু মাউন্টেন। আমাদের সেখানে যেতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা। এখানে যারা দর্শনার্থী আছে তারা ওয়েট করতেছে রাইডে চড়বে, বিভিন্ন রাইডে, যেমন কেবল কার। স্পেশালি কেবল কারে মানুষ ওঠে কেন, বিভিন্ন দৃশ্য নিচে দেখতে দেখতে তারপরে যায়, ঠিক আছে। হ্যাঁ, এক টিকিটের সবগুলো রাইড, আর পার টিকিট 70 AUD, অস্ট্রেলিয়ান ডলার। আমরা এখানে আসার পরে আমাদের প্রত্যেকের হাতে একটা করে ব্যাস লাইট দেওয়া হয়েছে। এটা হলো কাগজের একটা স্টিকারের মতো। তো এটাই হলো টিকিট এখানকার। এবং পাশাপাশি আমাদের হাতে একটা ম্যাপ দেওয়া হয়েছে, কারণ এই এরিয়াটা অনেক বড়। এই এরিয়ার ভিতরে যারা ঢুকবে প্রত্যেকের হাতে এই জিনিসটা থাকবে। সৈনিক স্কাইওয়ে পৃথিবীর সবথেকে বড় কেবল কারগুলোর মধ্যে এটি একটি। প্রায় 80 থেকে 85 জন মানুষ নিয়ে এটি ভ্রমণ করতে পারে। একদল মানুষ নামার পরে আমরা সিরিয়াল অনুযায়ী ভেতরের দিকে প্রবেশ করলাম এবং কিছুক্ষণের মধ্যেই এটা চলতে শুরু করলো।
5 minutes to the top of the waterfall. Very easy, very short. Here comes the bump, everyone. Here comes the bump. আমরা ওয়াটারফলের দিকে যাচ্ছি। রাস্তাটা একটু জঙ্গলি টাইপের, চারপাশে গাছপালা, যেহেতু এটা একটা পাহাড়ের উপরে। আমরা যা ভাবছিলাম এটা না, এটা একটু ছোট টাইপের আর কি। ওইটাই ভাই, ওইটাই যাওয়া যায়। এখান থেকে ফিরে এসে আমরা অন্য একটি কেবল কারে উঠি। এই কেবল কারটি মূলত দর্শনার্থীদের জঙ্গলের নিচের দিকে নিয়ে যায়। 15 মিনিটের যাত্রা শেষ করেই আমরা জঙ্গলের নিচে পৌঁছে যাই। এটা মূলত একটি রেইন ফরেস্ট। নিচের দিকে সূর্যের আলো খুব একটা বেশি পড়ে না। এরপর আমরা কয়লার খনিতে যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করি। এখানে বলে রাখা ভালো, ব্লু মাউন্টেনের এই এক টিকিটেই কিন্তু আপনারা 3টি রাইড শেয়ার করতে পারবেন। যাত্রা শুরু। ভাই ভাই ঢুকে গেলাম। পুরো অন্ধকার হয়ে গেছে। আমি তো ওনার ঘেড়ে ঢুকে পড়বানি ভাই। না না উঠে নেই, এফোর্ট সেকেন্ড দিতে হবে তাই। এরকম খাড়া পথ বেয়ে শ্রমিকরা কয়লার খনিতে নামতো। কোল মাইন অফিস, অর্থাৎ এটা ছিল কয়লার খনি। আর আগে এটা ট্রেন ছিল এইটা নামা। এইটা সব থেকে পুরনো শ্রমিকরা নামতো। এইটা ছিল আগে কয়লার খনি। আমরা এখন কয়লার খনির এই জায়গায় নামবো। আমার সিরিয়াল এখন, ওনরা উঠবে, তারপর আমি ভিতরে দেখে আসবো। এখানে একটা পায়ের ছাপও আছে এখানে। এই যে ভিতরে কয়লার খনি, এই ওই যে এখনো দেখা যায় যে কয়লা উত্তোলন করে। এই হলো কয়লা, আর এই গাড়িতেই উঠায়। আমাদের দেশেও কয়লার খনি আছে, বড় পুকুরিয়া কয়লার খনি আছে না, এগুলো খনন করতো। ওই শ্রমিকদের গ্রাম হলো এদিকে। এই যে লেখা আছে মাইনাস ভিলেজ। এবং এখানেই শেষ হয় আমাদের 5 দিনের সিডনি ভ্রমণ। খুব দ্রুতই আপনাদের সামনে নিয়ে আসবো অস্ট্রেলিয়ার সব থেকে সুন্দর স্টেট তাসমানিয়ার ব্লগ। সিডনির ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না।